ও চরিত্রহীন মেয়ে, আমি কিছুতেই বিয়ে করব না। সুযোগ পেয়ে আপনারা এই চরিত্রহীনা মেয়েকে গুজে দিবেন আর আমি টের পাবো না ভেবেছেন? উঠানের একপাশে মাথা নত অবস্থায় বধূ বেশে দাঁড়িয়ে রয়েছে জয়ী। ধরনী সমস্ত কালো দাগ যেন আজ জোরপূর্বক তার সর্বাঙ্গে মেখে দেওয়া হচ্ছে। এ অপবাদ নিদারুণ, অসহ্যকর যন্ত্রণার, অসহনীয় বটে। জয়ীর বাবা জামশেদ রহমান চোয়াল শক্ত করে বরের দিকে তাকিয়ে রয়েছেন। তার দুই মেয়েকে তিনি দেখে শুনে বড় করেছেন। আজ পর্যন্ত গ্রামের কোনো মানুষ তার মেয়েদের দিকে আঙ্গুল তুলে কিছু বলতে পারেনি। সেখানে বিয়ের দিন বর বলছে তার বড় মেয়ে চরিত্রহীন। তিনি শিক্ষিত মানুষ, তাই অশিক্ষিতের মতো ব্যবহার তাকে সাজে না। নিজের রাগকে দমিয়ে রাখার চেষ্টা করছেন, তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞেস করেন, তুমি কিসের ভিত্তিতে আমার মেয়েকে চরিত্রহীন বলছো? কোনো প্রমাণ আছে তোমার কাছে? আলবাত প্রমাণ আছে। মেম্বারের ছেলে নিজে এখানে উপস্থিত আছে, তাকে জিজ্ঞেস করুন তার সাথে আপনার মেয়ের প্রেম ছিল নাকি। বরের চটপটে স্বীকারোক্তি। এবার আর জামশেদ রহমান রাগ দমিয়ে রাখলেন না, সজোরে থাপ্পড় বসালেন বরের গালে, হুঙ্কার দিয়ে বললেন, এক্ষুনি বরযাত্রী নিয়ে আমার বাড়ি থেকে বেরিয়ে যাবে। মেম্বারের ছেলের কথা শুনে তুমি আমার মেয়েকে চরিত্রহীন উপাধি দিচ্ছ। আমি যদি পারতাম এখনই তোমার জিভ টেনে ছিঁড়ে ফেলতাম। ছোটখাটো নয়, বরং বেশ বড়ই ঝামেলা হয়ে যায় বিয়ে বাড়িতে। বরযাত্রীরা চলে গেছে, গ্রামের মানুষ কানাকানি শুরু করে দিয়েছে। তর্ক বিতর্কের কোন পর্যায়ে জয়ী ঘরে চলে গেছে তা কেউ খেয়াল করেনি। মেম্বারের বকে যাওয়া ছেলে অনেক আগে থেকে জয়ীকে বিরক্ত করত। ভালোবাসার প্রস্তাব, এমনকি বিয়ের প্রস্তাবও দিয়েছিল, জয়ী কিংবা তার পরিবার রাজি হয়নি, যার ফলস্বরূপ বরযাত্রীকে কান পড়া দিয়ে এই বিয়ে ভঙ্গ করেছে। ঘরের চৌকাঠে মাথায় হাত দিয়ে বসে পড়েছেন জামশেদ রহমান। ভেতরে ঘর থেকে জয়ীর হাউমাউ করা কান্নার শব্দ ভেসে আসছে। আত্মীয় স্বজনরা বলাবলি করছে গ্রামের কোনো এক ছেলের সাথে জয়ীর বিয়েটা দিয়ে দিতে, কিন্তু জয়ী শিক্ষিত মেয়ে, তার উপযুক্ত কোনো ছেলে এই গ্রামে নেই। অন্য গ্রাম থেকে বিয়ে ভাঙ্গা কোনো মেয়েকে বিয়ে করতে আসার জন্য কোনো ছেলে উদ্গ্রীব হয়ে নেই। জ্ঞাতশূন্য অবস্থায় তিনি কি করবেন বুঝতে পারছেন না। ছোট বোন জেসমিন রহমান তখন ভাইয়ের পাশে এসে বসেন। বোনকে পাশে পেয়ে এতক্ষণে হাউমা করে কেঁদে ওঠেন তিনি। কন্দনরত স্বরে বলেন, এমন কেন হলো জেসমিন? আমার মেয়েটার সাথে এমন কেন হলো? আপনি কাঁদবেন না ভাইজান, জয়ীর কিছু হয়নি, বরং যা হয়েছে ভালো হয়েছে। আজ যেটা হলো এটা বিয়ের পর হতো। বিয়ের পর যদি ছেলে বলতো ডিভোর্স দিয়ে দেবে, তখন কি হতো বলেন তো? বরং শুকরিয়া আদায় করেন, আমাদের মেয়ে বেঁচে গেছে। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। খানিকক্ষণ চুপ করে থেকে বলে, জয়ীর বিয়ে আজই হবে আমার অঙ্কনের সাথে। এসব কি বলিস? অঙ্কন জয়ের চেয়ে 1.5 বছরের ছোট। জামশেদ রহমান যেন আটকে উঠলেন, সেই সাথে ভীষণ অবাক হলেন। তিনি বলেন, তাতে কি আপনার বা জয়ীর কোনো সমস্যা হবে? সেটা কথা না জেসমিন, অঙ্কন যা রাজি হবে না। পাঞ্জাবির হাতেই চোখ মুছে বললেন তিনি। অঙ্কনকে রাজি করানোর দায়িত্ব আমার। আপনি রাজি নাকি সেটা বলেন। এটা তো আমার ভাগ্য, কিন্তু অঙ্কন। আপনি নিশ্চিন্তে থাকেন, আমার ছেলেকে আমি চিনি। আপনি কাজীকে ডাকেন, আবার আমি আসছি। জয়ী মাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদছে। পাশে বসে বোনের পিঠে মাথা রেখে অনবরত কেঁদে চলেছে ত্রয়ীও। ওদেরকে ঘিরে ছোটখাটো একটা জটলা চারপাশে। অঙ্কনের দৃষ্টি কন্দনরত ত্রয়ীর দিকে নিবদ্ধ। ত্রয়ীকে কাঁদতে দেখে ওর খুব কষ্ট হচ্ছে। সমুদ্রের গর্জনের ন্যায় বুকের মাঝে বিষাদের ঢেউ তুলছে। ইচ্ছে করছে বুকের মাঝে চেপে ধরে বলতে, কাঁদবে না তুমি, তুমি কাঁদলে আমার খুব কষ্ট হয়, জানো না? কিন্তু এতগুলো মানুষের সামনে সেটা কখনো সম্ভব নয়, এমনকি আড়ালেও না। কারণ ত্রয়ীর প্রতি তার ভালোবাসা একপাক্ষিক। এখনো মনের কথাটি ওকে জানানো হয়নি। মেয়েটা অনেক স্বপ্ন বিলাসী, ডাক্তার হবে, গ্রামের মানুষের সেবা করবে, বাবার স্বপ্ন পূরণ করবে। তাই শত শত ভালোবাসার প্রস্তাব পাওয়া সত্ত্বেও চোখ বন্ধ করে সেসব এড়িয়ে গেছে। তাই তো মনে মনে অঙ্কন পণ করেছে যেদিন ত্রয়ী সম্পূর্ণ ডাক্তার হয়ে যাবে, সেদিন একটা রিং নিয়ে হাঁটু গেড়ে ওর সামনে বসে বলবে, ত্রয়ী, আমি তোমায় ভীষণ ভালোবাসি, একদম প্রথম থেকে। যখন তুমি কিশোরী, সদ্য ফোটা গোলাপের ন্যায় কখন যে
সম্পূর্ণ নারীতে পরিণত হয়েছ, তা বুঝে ওঠার আগে থেকে ভালোবাসি। ভালোবাসি তোমাকে, ভালোবাসি তোমার স্বপ্নকে। অঙ্কন, জেসমিন রহমানের কণ্ঠে নিজের নাম শুনে পিছু ফিরে তাকাই অঙ্কন। চিন্তিত মুখে তিনি চেয়ে আছেন। অঙ্কন এগিয়ে এসে জিজ্ঞেস করে, কিছু বলবে মা? তোর সাথে আমার কিছু কথা আছে, বলো। এদিকে আয়। অঙ্কন জেসমিন রহমানের সঙ্গে পাশের রুমে যায়। তিনি কোনো রকম ভনিতা চাই বলেন, তুই জয়ীকে বিয়ে করবি? অঙ্কনের মনে হলো ধরনী সুদীর্ঘ অম্বর তার মাথার উপর আশ্রে পড়েছে। মা এসব কি বলছে? সে কি মস্করা করছে? জেসমিন রহমানের সঙ্গে অঙ্কনের সম্পর্ক বন্ধুর মতোই, তবে মস্করা করার মতো সম্পর্ক এবং সিচুয়েশন কোনোটাই এখন নেই। সে তৎক্ষণাৎ কিছু বলতেও পারল না। ছেলেকে চুপ থাকতে দেখে তিনি জিজ্ঞেস করলেন, কিরে, চুপ করে আছিস কেন? করবি না বিয়ে? মা, তুমি কি পাগল হয়ে গেছো? জয়ী আর আমি। উদ্ভ্রান্তের মতো বলল অঙ্কন। হ্যাঁ, জয়ী আর তুই, সমস্যা কি? সমস্যা আছে মা। জয়ী আমার বয়সে বড়, অনেকটা সমবয়সী বলে নাম ধরে ডাকি। তার মানে তো এই নয় যে বিয়ে করব। পরিস্থিতিটা বোঝার চেষ্টা কর বাবা। এই মুহূর্তে আর কোনো যোগ্য ছেলে নেই যে জয়ীকে বিয়ে করবে। ভাইজানের অবস্থা খুব খারাপ। তুই তো জয়ীকে চিনিস, শান্ত গোছের মেয়ে। এত বড় একটা কষ্ট সহ্য করতে না পেরে যদি উল্টাপাল্টা কিছু করে বসে, তুই আর অমত করিস না বাবা। সম্ভব না মা, সম্ভব না, কোনোভাবেই সম্ভব না। আমি জয়ীকে কখনো ওই চোখে দেখিনি। ওকে বিয়ে করো, সংসার করা হবে না আমার দ্বারা। সব হবে, মানিয়ে নিলে সম্ভব। তুই কি চাস তোর মামার এই বয়সে কিছু হোক, অথবা জয়ী উল্টাপাল্টা কিছু করুক? এখানে তুমি আমায় কেন টানছো? এই বিয়ে ভাঙার পেছনে আমার তো কোনো হাত নেই। আমি জানি সেটা, সবাই তো ভাঙতেই জানে, তুই না হয় গড়ে দিলি। দন্ত দ্বারা নিচের ঠোঁট চেপে ধরে অন্যদিকে ঘুরে দাঁড়ায় অঙ্কন। সে চেয়েছিল ত্রয়ীকে ভালোবাসার কথাটা চেপে যাবে, কিন্তু এখন মনে হচ্ছে বলে দেওয়াই উত্তম হবে। তাই আর কোনো কিছু না ভেবেই বলে ফেল। আমি ত্রয়ীকে ভালোবাসি মা। জেসমিন রহমান চমকে ওঠেন। একই বাড়িতে থাকে ওরা, ডাক্তারি পড়াশোনার জন্য ত্রয়ীও ওদের সঙ্গে থাকে, অথচ এমন কোনো কিছুই তিনি দেখেননি। ত্রয়ীও তোকে ভালোবাসে? জিজ্ঞেস করেন তিনি। তাকে একই সঙ্গে উপায়ন্তরহীন এবং দ্বিধাগ্রস্ত দেখাচ্ছে। অঙ্কন নির্মল কণ্ঠে জানালো, জানি না। আমি যাকে ভালোবাসি এটাও ত্রয়ী জানে না। ফোঁস করে একটা নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। এতক্ষণে যেন শ্বাসরুদ্ধ হয়েছিল, এখন সে নিশ্চিত। তিনি বললেন, বেশ, যেটা জানে না সেটা অজানাই থাক। ত্রয়ীর জন্য ছেলের অভাব হবে না। এমনও না যে তোদের সম্পর্ক আছে, কিন্তু এই মুহূর্তে জয়ীর পাশে তোকে প্রয়োজন। নিজের মাকেই যেন অচেনা লাগছে অঙ্কনের। ছেলের ভালোবাসার মূল্য নেই তার কাছে। অঙ্কন অসহায় দৃষ্টিতে তাকিয়ে বলে, সব জেনেও তুমি এ কথা বলছো মা? তিনি কঠোর সুরে বলেন, আজ পর্যন্ত আমি তোমার কাছে কিছু চাইনি, আজ চাচ্ছি এবং আদেশ করছি, তুমি জয়ীকে বিয়ে করবে। আমি মা হয়ে তোমাকে আদেশ করছি, শুনেছো তুমি? মায়ের দিকে স্তব্ধ হয়ে তাকিয়ে থাকা ছাড়া আর কিছুই বলতে পারছে না অঙ্কন। চারদিকের সবকিছু মরুভূমি মনে হচ্ছে, আর সে তৃষ্ণার্ত এক পথিক। তখন দরজার পাশ থেকে ত্রয়ীর গলা শোনা যায়। ফুপি, আব্বু ডাকছে তোমায়, কাজে চলে এসেছে। ত্রয়ীর কণ্ঠস্বর অঙ্কনের বুকে তীরের ফলার মতো বিধে। কি ভারী সেই যন্ত্রণা, কি বিস্ময় সেই যন্ত্রণার জ্বালা। কিভাবে সে ত্রয়ীকে রেখে জয়ীকে বিয়ে করবে? কিভাবে সে মায়ের অবাধ্য হবে? সে মায়ের আদেশ পূরণ করবে নাকি ভালোবাসা বিসর্জন দিবে? জেসমিন রহমান চলে যাওয়ার পর ত্রয়ী শান্ত ভঙ্গিতে তাকাই অঙ্কনের দিকে। যেই দৃষ্টিতে এতক্ষণ বর্ষার জলে টইটুম্ব ছিল, সেই দৃষ্টিতে এখন পরিতৃপ্তির ছাপ। ত্রয়ী বলে, আপনাকে আল্লাহ নিশ্চয়ই দেবদূত হিসেবে পাঠিয়েছিলেন, নয়তো অফিসের এত কাজের ব্যস্ততা থাকার পরেও কেন আপনি বিয়েতে আসতে যাবেন? আল্লাহর অশেষ রহমত। আপনার ঋণ কখনো হয়তো আমরা শোধ করতে পারবো না, চিরদিন ঋণী হয়েই থাকবো। আমাদের পরিবারের সম্মান, আপুর জীবন বাঁচিয়েছেন আপনি। আমি ভীষণ খুশি হয়েছি আপনি আমাদের বিপদে এগিয়ে এসেছেন। ব্যর্থ যোদ্ধার ন্যায় স্তম্ভিত অঙ্কন। সে এসেছিল ত্রয়ীর জন্য। সকল ব্যস্ততাকে একপাশে ফেলে শুধু কিছুটা সময় হাসি খুশি ত্রয়ীকে দেখবে বলে এসেছিল।
আর এই আশাটাই এখন তার কাল হয়ে দাঁড়ালো। তুরিও ধরে নিয়েছে অঙ্কন বিয়েটা করবে। সে আসলে কি করবে এখন? কি করা উচিত? গুমট অন্ধকারে আজ চাঁদের দেখা নেই, চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। মাঝে সাঝে ঝিঝি পোকার আওয়াজ শোনা যাচ্ছে। সবচেয়ে বড় রুমটাই অপেক্ষা করছে সবাই। অঙ্কন এখনো আসেনি। জামশেদ রহমানকে চিন্তিত দেখালো। জেসমিন রহমান একদম নিশ্চিন্ত। পাথরের মূর্তির মতো এক ভঙ্গিতেই বসে আছে জয়ী। নীরবে চোখ থেকে গড়িয়ে পড়ছে অশ্রুকণা। সে নিশ্চল। তুই শক্ত করে বোনের এক হাত ধরে রেখেছে। আর কতক্ষণ বসে থাকমু? ছেলেরে ডাকেন এবার। কাজের গলায় বিরক্তি। দেরি হচ্ছে দেখে তার মনে হচ্ছে এবারও বিয়েটা হবে না। জেসমিন রহমান অঙ্কনকে ডাকতে যাওয়ার আগেই অঙ্কন নিজে এসে উপস্থিত হয়। ওই তো অঙ্কন এসে পড়েছে। আয় বাবা, জয়ীর পাশে বস। বললেন তিনি। অঙ্কন সেখানেই দাঁড়িয়ে রইল। আমার কিছু কথা আছে যেগুলো সকলের জানার প্রয়োজন। কথা পরে বলা যাবে, আগে বিয়েটা হয়ে যাক। বিয়েটা আমি করবো না মা। ঘরটাই যতটুকু নীরবতা ছিল এখন তার চেয়েও বেশি নীরব হয়ে গেল যেন। সকলে অবাক হয়ে তাকিয়ে আছে অঙ্কনের দিকে। জেসমিন রহমান ভাবতে পারেনি এতগুলো মানুষের সামনে অঙ্কন এইভাবে তাকে বেউজ্জিতি করবে। তিনি চিবিয়ে চিবিয়ে বলেন, এখন মস্করা করার সময় নয় অঙ্কন, একটা মেয়ের লাইফ নিয়ে কথা। এক্স্যাক্টলি মা, বিয়েটা যে কোনো ছেলে খেলা নয়, এটা আমি তোমায় বোঝাতে চাই। আমি বিয়েতে রাজি না। তোমরা কি একবারও জয়ের মতামত নিয়েছ? ওই বিয়েতে রাজি নাকি জানতে চেয়েছো কেউ? সকলে নিরুত্তর। আসলে কেউ জয়ীর থেকে জানার প্রয়োজন মনে করেনি জয়ী অঙ্কনকে বিয়ে করতে রাজি কিনা। সকলে তাড়াহুড়োই আছে জয়ীকে পাত্রস্থ করার জন্য। অঙ্কন বলল, বিয়েটা যেহেতু আমরা করব, তা আমাদের মতামতকে সবার আগে গুরুত্ব দেওয়া প্রয়োজন। শুধু বিয়ে করলে আমার সব সমস্যার সমাধান হয়ে গেল না, বরং সমস্যা আরও বেশি বাড়বে। বিয়ের পর প্রতিনিয়ত অশান্তি হবে সংসারে। হয়তো এই সময় দুজনে মানিয়ে নেব, কিন্তু মেনে নিতে পারবো না। মানিয়ে নেওয়া আর মেনে নেওয়া এক বিষয় না। অঙ্কনের ভেতর চাপা উত্তেজনা কাজ করছে। জেসমিন রহমান ছেলের সাহস দেখে হতবিহ্বল। আত্মীয় স্বজনদের কাছে ছোট তো হলেনি, এমনকি নিজের ভাইয়ের কাছেও। জয়ী এ পর্যন্ত একটা কথা বলেনি, চুপ করে আছে পূর্বে নাই। চোখের পানি শুকিয়ে গেছে। জেসমিন রহমান দিকদিশা খুঁজে পাচ্ছেন না। ঠিক কোন কথাটা অঙ্কনকে বলে রাগ মিটবে সেটাও বুঝতে পারছেন না। অপমানে মাথা হেট করে রেখেছেন জামশেদ রহমান। এক প্রত্যাখ্যানের পর আরেক প্রত্যাখ্যান কাম্য ছিল না। যে কষ্ট তিনি নিজে সহ্য করতে পারছেন না, সেই কষ্ট জয়ী কিভাবে সহ্য করবে? তিনি ব্যাকুল হয়ে জেসমিন রহমানের উদ্দেশ্যে বলেন, ওকে আর কিছু বলিস না জেসমিন, ভুলটা আমারই ছিল। রাজি হয়ে ভুল আমি করেছি। জয়ের নিজের মতামত নেওয়ার দরকার ছিল আমার। না ভাইজান, ওর সমস্যা কি আমার জানতে হবে। কেন ও জয়ীকে বিয়ে করবে না? কোন দিক দিয়ে জয়ী কম ওর থেকে? ফোঁস করে নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ছেলের প্রতি চরম ক্ষিপ্ত এখন। ঠাটিয়ে দুটো চর গালে বসালেও রাগ মিটবে বলে মনে হয় না। সমস্যা বিরাট। জয়ী কোনো দিক থেকেই কম না, সেটা আমিও জানি। সমস্যাটা হলো আমি জয়ীকে ভালোবাসি না, আমি ত্রয়ীকে ভালোবাসি। জয়ী যদি ত্রয়ীর বোন না হতো তাহলে হয়তো আমি বিয়ের ব্যাপারে ভাবতাম, কিন্তু এক বোনকে ভালোবেসে আরেক বোনকে বিয়ে করা সম্ভব না। ইচ্ছে হোক বর ইচ্ছায় ত্রয়ীর সঙ্গে দেখা হবে, আমি সহ্য করতে পারবো না তখন। উপস্থিত সকলে অবাক হয়ে তাকিয়ে রয়েছে অঙ্কনের দিকে। এমনটা তারা কল্পনাও করতে পারেনি। আতঙ্কিত ত্রয়ী স্তব্ধ হয়ে রয়েছে। এসব সে কি বলছে? বোধগম্য হয় না ত্রয়ীর। ত্রয়ী খেয়াল করলো জয়ী ওর হাতটা আলগা করে দিয়েছে। জয়ী কি ভুল বুঝেছে? কিন্তু সে তো নিজেও এসব জানতো না, ঘুণাক্ষরেও টের পায়নি কখনো। অঙ্কন বুঝতেও দেয়নি। অনেক হয়েছে, এবার থামো তোমরা। একের পর এক নাটক আর সহ্য হচ্ছে না আমার। তোমরা কি শুরু করেছো? আমায় কি মনে হয় পুতুল? যে পারছো, যাকে পারছো তুলে নিয়ে আসছো বিয়ে করার জন্য, সে রাজি নাকি জানতে চাচ্ছ না? বাবা, তুমি কি করে রাজি হলে? কেন তুমি অঙ্কনের সাথে আমার বিয়ের ব্যাপারে রাজি হয়েছিলে? আর ফুপি, আমি তো তোমার থেকে এটা আশা করিনি। তুমি কি আমায় করুণা করছো? অঙ্কন রাজি না সত্ত্বেও তুমি ওকে জোর করেছো বিয়ের জন্য। তুমি যদি এই কাজটা না করতে তাহলে দ্বিতীয়বারের মতো মানুষের হাসি তামাশার পাত্রী হতে হতো না আমার। অঙ্কন ত্রয়ীকে ভালোবাসে, সেই আমি অঙ্কনকে বিয়ে করব? নিজের বোনের পথের কাঁটা হব? আমি নিজেই করব না এই বিয়ে।
আমি কারো পথের কাটা হব না। এতক্ষণ নির্বাক থাকা জয়ী মুখ ফুটে এক নিঃশ্বাসে কথাগুলো বলল। ভেতরে সব ক্ষোভ কষ্ট ঢেলে দিয়েছে কথার মাঝে। ত্রয়ীর হাত ছেড়ে দিয়ে মাথার ঘোমটা একটান ছুঁড়ে ফেলে ফ্লোরে। যত্নে মাথায় দেওয়া ঘোমটার স্থান হয়েছে এখন মেঝের কাঠের উপর। লাল টকটকে ঘোমটাটা পড়ে রইল বড্ড অবহেলায়। জিদ্দে বড় ঘর থেকে হনন করে নিজের ঘরের দিকে পা বাড়াই জয়ী। যাওয়ার আগে ত্রয়ীকে বলে, তুই বোন হয়ে কাজটা করতে পারলি? সকলকে সুযোগ দিলে আমায় উপহাস করার। ত্রয়ী পেছন পেছন যেতে যেতে বলছে, আপু আমায় ভুল বুঝিস না, সত্যি আমি এসব কিছুই জানতাম না। উঠোনের মাঝখান দিয়ে দৌড়ে যাওয়ার সময় ত্রয়ীর পায়ে কাটা ফুটে ওঠে। ওই অবস্থাতেই সে 2 কদম আগায়, তারপর ব্যথায় কুকিয়ে ওঠে, সেখানেই পড়ে যায়। সামনে থেকে দেখতে পাই মুখের উপর দরজা লাগিয়ে দিয়েছে জয়ী। বড় ঘর থেকে আত্মীয় স্বজনরা বলাবলি করছে, জামশেদ, তোকে আগেই কইছিলাম মাইয়ের দূরে পড়তে পাঠাইস না। যা পড়ানের কাম নিজের কাছে রাইখাই পড়া। দেখলি তো দৌড়ে দিয়া কি হইল, আত্মীয়র কাছে রাইখাও কি হইল, ওই পোলার লগেই তো প্রেম প্রীতি করল। শেষ আইসা নিজের বইনের পথেই কাটা হইল। পড়া আর মাইয়ারে ডাক্তারি। উঠানের মাঝামাঝি থাকাই বড় ঘরের কথাও ত্রয়ীর কানে আসে। এছাড়া তারা উচ্চস্বরেই কথা বলছে। জয়ীর বলা কথাগুলো কানে বাজছে। কাটার আঘাতে হোক কিংবা কথার আঘাতে ত্রয়ী ফুপিয়ে কেঁদে ওঠে। বিছানার এক কোণে উবু হয়ে শুয়ে আছে ত্রয়ী। চোখের জলে বালিশের এক সাইড ভিজে গেছে। যত ফোঁটা চোখের পানি পড়েছে বালিশ সেটা শুষে নিয়েছে। নীরবে কাঁদতে কাঁদতে কখনো কখনো ভেতর থেকে বেরিয়ে আসে দীর্ঘশ্বাস। যা হওয়ার ছিল না তাই হচ্ছে। এমনটা না হলে কি খুব বেশি ক্ষতি হয়ে যেত? ঘুমিয়েছিস? কপাটের বাইরে দাঁড়িয়ে জিজ্ঞেস করেন ত্রয়ীর মা। ঘর ঘুটঘুটে অন্ধকার থাকায় তিনি বুঝতে পারছেন না ত্রয়ী ঘুমিয়েছে নাকি জেগে আছে। ত্রয়ী চটপট উঠে বসে দুহাতে চোখের পানি এবং গালে লেগে থাকা পানি মুছে ফেলে। যথাসম্ভব কণ্ঠ এবং নিজেকে স্বাভাবিক করে বলে, জেগে আছি মা। তিনি ঘরে এসে লাইট জ্বালান। ত্রয়ীর দিকে শান্ত দৃষ্টিতে কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে বিছানায় বসেন। খুবই শান্তভাবে জিজ্ঞেস করেন, কবে থেকে তোদের সম্পর্ক? মায়ের কণ্ঠে চাপা বিষাদের সুর, আত্মবিশ্বাসের রেশ। ত্রয়ীর কষ্ট হয় ধরে আসা কণ্ঠে বলে, আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই মা, আমায় বিশ্বাস করো একটাবার। অঙ্কন ভাই যে আমায় পছন্দ করে আমি নিজেও জানতাম না। একই বাসায় থাকলেও আমাদের কথা হতো খুবই কম, বলতে পারো হতোই না তেমন। তার সাথে আমার দেখা হতো শুধু রাতে খাওয়ার টেবিলে, মাঝে মাঝে তো তাও হতো না। পড়ার চাপের জন্য পড়ে খেতাম আমি। ছুটির দিনটা বাড়িতে থাকলেও আমি বইয়ের মাঝেই ডুবে থাকতাম। তুমি যদি আমার কথা বিশ্বাস না করো তাহলে ফুপিকে ফোন করো না, জিজ্ঞেস করে দেখো আমি তোমায় কিছু মিথ্যে বলেছি কিনা। অকমর সাত কান্নায় ভেঙে পড়েন মা। ফুপিয়ে ফুপিয়ে বলেন, এরকমটা কেন হলো রে তুই? আমি তো কখনো কল্পনাও করিনি এমন দিন আসবে, যেদিন আমি নিজের মেয়েদের অবিশ্বাস করব। ভাগ্য আমাকে কোথায় এনে দাঁড় করালো। ত্রয়ীর বলার মতো কোনো ভাষা নেই। ঠোঁট চেপে সে নিজেও কাঁদতে শুরু করে। তার নিজের কাছেও এখন পর্যন্ত ঘটে যাওয়া সব ঘটনা অবিশ্বাস্য লাগছে। মা চোখের পানি মুছে বললেন, যা হওয়ার হয়েছে, দেখি আল্লাহ কি চান। তুই আর রাত জাগিস না, ঘুমিয়ে পড়। কথা শেষ করে তিনি লাইট অফ করে দিয়ে ঘর থেকে বের হয়ে যান। কান্নার দমক বেড়ে যায় ত্রয়ীর। আজ যদি এই ঘটনা না ঘটতো তাহলে রাতটা অন্যরকম কাটতো। মা পাশে শুয়ে চুলে বিলি কেটে দিতেন। এটা প্রতিবারই হয় যতবার ত্রয়ী ঢাকা থেকে গ্রামে বেড়াতে আসে এবং যতদিন থাকে ততদিন মা ত্রয়ীর সঙ্গে ঘুমায়। মাথায় হাত বুলিয়ে দেয়, চুলে বিলি কেটে দেয়। কিন্তু আজ সেসব দিন অতীত তো বটেই, রূপকথার গল্প মনে হচ্ছে। সময় কত দূর তো বদলে যায়, কয়েক সেকেন্ডের ব্যবধানে পাল্টে যেতে পারে পুরো জীবন। সব জীবন রঙিন সুতোই বাঁধে না, কিছু জীবন কাছের মতো ভেঙে গুড়িয়ে যায়। মোরগের ডাকে সকালের ঘুম ভাঙে ত্রয়ীর। বেশ রাত করে ঘুমানোর ফলে মাথাটা ঝিমঝিম করছে, কিন্তু রুটিন মাফিক প্রতিদিন ত্রয়ী 6টা বাজে উঠে পড়ে।
আজও 6টা বাজে ঘুম ভেঙেছে। কিছুক্ষণ চুপ করে বিছানায় বসে থাকে, তারপর হেলতে দুলতে ঘর থেকে বের হয়। কলপারে গিয়ে মুখ ধুয়ে নেয়। জয়ীর ঘরের দরজা এখনো বন্ধ। মা রান্নাঘরে মাটির চুলে রান্না বসিয়েছেন। তুই ঘরে না গিয়ে আগে রান্নাঘরে যাই। মাকে ডাকার সঙ্গে সঙ্গে মা চমকে ওঠেন, শাড়ির আঁচলে চোখ মুছে বলেন, হ্যাঁ বল। তুমি কাঁদছো? আমার আর কান্না। তুই এত সকালে উঠেছিস কেন? আর একটু ঘুমাতি। প্রতিদিন এই সময়ে উঠি, তাই অভ্যাস হয়ে গেছে। ঘরে মুড়ি আছে, গুড় আছে, রুটি কলা আছে, ফল আছে, কি খাবি খা। কিছু খাবো না মা, আমি আজ ঢাকায় চলে যাই। কেন? পড়ার অনেক চাপ এখন, কয়েক মাস পরে ফাইনাল পরীক্ষা। যত তাড়াতাড়ি যাব ততই ভালো। ছুটি নিয়েছিলি কয়দিনের? 5 দিন। আচ্ছা, তোর বাবা আসুক। তুই উঠে ঘরে ফিরে আসে। মায়ের শুকনো মুখ দেখতে ভালো লাগছে না। আত্মীয়রা সব রাতেই চলে গেছে। অঙ্কনরা আছে নাকি নেই সেটা জানে না ত্রয়ী। ঘরের মাঝখানে পাটাতনের কাঠের উপর সে বসে পড়ে। সে দোষী নয়, তবুও পরিস্থিতির শিকার হয়ে নিজেকে দোষী মনে হচ্ছে। জামশেদ রহমান ঘরে প্রবেশ করে দেখেন মনমরা হয়ে ত্রয়ী হাঁটুর উপর মাথা রেখে বসে আছে। তিনি ছোট ছোট কদমে এগিয়ে গিয়ে ত্রয়ীর পাশে বসেন। ত্রয়ী এতটাই আনমনা হয়ে চিন্তা ভাবনা করছে যে বাবার উপস্থিতিও টের পাননি। বাবা ত্রয়ীর মাথায় হাত বুলিয়ে বলেন, সকালে নাস্তা খেয়েছিস মা? চকিতে পাশ ফিরে তাকাই ত্রয়ী। কাল রাতে অঙ্কন যখন সবার সামনে বলল সে ত্রয়ীকে ভালোবাসে, এরপর আর কথা হয়নি বাবার সাথে। তার ধারণা ছিল অন্য সবার মতো বাবা বোধহয় ত্রয়ীকে ভুল বুঝেছে। কিন্তু বাবার কথাবার্তা খুব স্বাভাবিক, চোখে চাহনি শান্ত স্থির। বিস্মিত হওয়ার তৎক্ষণাৎ মুখ ফুটে তুই কিছু বলতে পারল না, শুধু দুপাশে মাথা নাড়ল, যার অর্থ সে খায়নি। কেন? ঢাকা শহরের নাস্তা ছাড়া গ্রামের নাস্তা মজা লাগে না? এই কথা শুনে বাবা স্মিত হেসে বললেন। বাবার কথা শুনে মনে হচ্ছে কাল রাতে যেন কিছুই হয়নি, সবটাই ত্রয়ীর কল্পনা মাত্র। আসলেই কল্পনা, নাকি বাবাই অতি স্বাভাবিক ব্যবহার করছেন? ত্রয়ী এবারও নিশ্চুপ। বাবাই বললেন, কালকের ঘটনা নিয়ে মন খারাপ? এবার মুখ খুলল ত্রয়ী, বলল, অন্য সবার মতো তুমিও কি আমায় ভুল বুঝেছো বাবা? তুমি কি আমায় বিশ্বাস করো না? তুমিও কি ভাবো আমি আপুর পথের কাঁটা? ও কথা বলো না মা। আমি বিশ্বাস করি, আমার 2 মেয়েকে আমি চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারি। কারণ তোমাদের 2 বোনকে আমি নিজ হাতে গড়েছি, নিজ হাতে মানুষ করেছি। গ্রামের সবাই তোদের বাবাকে আদর্শ শিক্ষক বলে জানিস তো। সেই বাবার আদর্শে তোরা আদর্শিত হয়েছিস। গ্রামের মানুষ, আত্মীয়রা যে যাই বলুক না কেন, আমি তো জানি আমার মেয়েরা কেমন। তাছাড়া আত্মীয়রা যখন উল্টাপাল্টা কথা বলছিল, তখন অঙ্কন পরিষ্কারভাবে বলে দিয়েছে সে একপাক্ষিক ভালোবাসে তোকে, তোর সাথে ওর কোনো সম্পর্ক নেই। কিন্তু আপু আমায় ভুল বুঝেছে আব্বু। ওর ধারণা আমি সব জানতাম। আপু আমার উপর রাগ করে আছে। ওর কথায় মন খারাপ করিস না রে মা। মেয়েটার মানসিক অবস্থা বুঝতেই তো পারছিস। পরিস্থিতির শিকার জয়ী, ভুলটা আমারই। ওকে অঙ্কনের বিষয়টা আগে জানানোর প্রয়োজন ছিল। কথা বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন তিনি। পাঞ্জাবির হাতায় চোখ মোছেন। উঠোন থেকে তখন জয়ীর কণ্ঠস্বর ভেসে আসে। সে বেশ জোরেই শব্দ করে বলে, মা, রান্না কি হয়নি এখনো? না হলে যা আছে খেতে দাও, আমার দেরি হয়ে যাচ্ছে। জামশেদ রহমান আর ত্রয়ী ঘরের দরজায় গিয়ে দাঁড়ান। জয়ী একবার শুধু ওদের দিকে দৃষ্টিপাত করে মায়ের দিকে তাকাই। মায়ের রান্নাঘর থেকে বেরিয়ে এসে জিজ্ঞেস করেন, কোথায় যাবি তুই? স্কুলে প্রাইভেট পড়াবো আগে, তারপর ক্লাস। মা অবাক হয়ে জিজ্ঞেস করেন, তুই আজ স্কুলে যাবি? হ্যাঁ যাব। কেন নিষেধ আছে? কিছু থাকলে দাও, নয়তো চলে যাই। মা অসহায়ভাবে বাবার দিকে তাকান। বাবা নির্বাক। মা বললেন, ঘরে যা, খাবার দিচ্ছি। জয়ী এমন রুক্ষ মেজাজের ছিল না, তবে রাগী ছিল। ওর এমন পরিবর্তন বাবা মাকে পীড়া দিচ্ছে। কিন্তু তারা বুঝতে পারেন জয়ীর মনের অবস্থা এখন ভীষণ খারাপ। কোনো কাজে এখন বাধা দেওয়া ঠিক হবে না। জয়ীকে ঘরে যাওয়ার জায়গা করে দিয়ে ত্রয়ী সরে দাঁড়ায়। জয়ী হাই স্কুলের টিচার। ছাত্রছাত্রী যারা জয়ীর কাছে প্রাইভেট পড়ে ওদের মেসেজ করে জানিয়েছে আজ যেন প্রাইভেট পড়তে আসে। ওদের মধ্যে কেউ কেউ পরিবার সহ জয়ীর বিয়েতে এসেছিল, তাই ওদের জানা রাতে কি হয়েছিল। এরপর আজ হুট করে প্রাইভেট। সবাই এত অবাক হয়েছে যে
উন্মুখ হয়ে বসে আছে জয়ীর আশার। জয়ী আসা মাত্রই সকলে উঠে দাঁড়ায়। জয়ীর মুখ থমথমে গম্ভীর। ছাত্রছাত্রীর সঙ্গে জয়ী সবসময় হেসে হেসে কথা বলে, দুষ্টামি করে, কিন্তু ওই জয়ীর সাথে আজ এই জয়ীর মিল নেই বলেই চলে। জয়ী চুপচাপ বসে থাকে কিছুক্ষণ, তারপর বলে যেটা পড়েছিল ওইটা যেন লিখে। সে মাথা নিচু করে বসে থাকলেও বুঝতে পারে এরা একে অপরের দিকে চাউচাই করছে, কৌতূহল ওদের সবার মাঝে। ক্লাসে প্রবেশ করার আগে ছাত্রছাত্রীদের কথোপকথন ওর কানে এসেছে। ওদের কথোপকথনের কেন্দ্রবিন্দু ছিল জয়ী। কেউ সহমর্মিতা দেখাচ্ছে, কেউ কেউ করছে করুণা, কেউ কেউ আবার হাস্যরসাত্মক কাহিনী বানাচ্ছে। 1 ঘন্টা প্রাইভেট পড়িয়ে জয়ী রিসার্চ রুমে ফিরে আসে। কলিগদের সামনে দাঁড়াতেও তার ভীষণ লজ্জা লাগছে। গতকাল তাদের অনেকেও বিয়েতে উপস্থিত ছিল। জয়ীর মনে হচ্ছে বাড়ির বাইরে বের হয়ে ভুল করেছে। যেদের বসে কাজটা ঠিক হয়নি, নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করছে সে। হ্যান্ডব্যাগ টেবিলের উপর রেখে একটা চেয়ার টেনে বসে। ছুটি এত তাড়াতাড়ি শেষ ম্যাডাম? আজই চলে আসলেন যে? কথাটা বলল জয়ীর এক কলিগ। সে বিয়েতে যায়নি, তবে মনে হয় না এতক্ষণেও তিনি জানতে পারেনি গতকাল কি হয়েছে। আরেকজন তখন বলল, স্যার বাদ দিন এসব কথা এখন। কেমন আছেন জয়ী ম্যাডাম? তিনি বিয়েতে এসেছিলেন, সাহায্য করলেন নাকি করুণা বোঝা গেল না। জয়ী মাথা নাড়িয়ে বলল, ভালো। স্কুলের সকলের বাঁকা চোখে তাকানো, স্কুলে কেন এসেছে আজ জিজ্ঞেস করা, সম্মুখে দাঁড়িয়ে সমবেদনা দেখানোর নাম করে টিটকারি করা, মজা করা, এসব কিছু জয়ীকে তিক্ত করে তুলছে। দম বন্ধ হয়ে আসছে তার। টিফিন টাইমে কাউকে কিছু না জানিয়ে জয়ী স্কুল থেকে চলে আসে। বাজারের দোকানপাটের দোকানদার, কয়েকজন রিক্সাওয়ালা, কম বেশি সবাই জয়ীকে চেনে। তারা ওকে দেখে কানাকানি করছে, ফিসফিস করে কথা বলছে। কোনো কিছুই জয়ীর দৃষ্টিগোচর হয় না। গ্রামের মহিলাগণ তো সরাসরি ধিক্কার জানাচ্ছে। পুরো রাস্তা এতদিনের পরিচিত মানুষগুলোর অপরিচিত রূপ দেখতে দেখতে এসেছে। সহ্য হচ্ছে না আর। বাড়িতে পৌঁছে দৌড়ে টিচার ঘরে চলে আসে জয়ী। দরজা ভেতর থেকে বন্ধ করে দেয়। বিছানায় ওপর ধপ করে বসে হাউমাউ করে কান্না শুরু করে। মুখে হাত চেপে ধরে কান্নার শব্দ আটকানোর চেষ্টা করছে। দুহাতে মাথার চুল মুষ্টিবদ্ধ করে আহাজারি করে কান্না করে। কান্না করতে করতে দম আটকে আসে তার। সে স্বগোক্তি করে বলে, আল্লাহ, কি দোষ ছিল বলতে পারো? এরা কেন আমায় সুস্থভাবে বাঁচতে দিচ্ছে না কেন? কান্নার দমক বেড়ে যায় জয়ীর। প্রচণ্ড রাগ, জেদ, ক্ষোভ বিষাদে চেপে ধরে তাকে। দুহাতে চোখের জলের স্রোত মোছার চেষ্টা করে। আলনার উপর থাকা একটা ওড়না টেনে নেয়। যতবার চোখের পানি মুছছে ততবার পানিতে ভরে যাচ্ছে দু চোখ। একটা চেয়ার টেনে নিয়ে খাটের উপর উঠে সে ফ্যানের সাথে খুব শক্ত করে ওড়না বাঁধতে শুরু করে। মুক্তি দিয়ে যাবে সে সবাইকে। এ কষ্ট, এ দহন অসহ্যকর, বেদনাদায়ক। বাইরে থেকে হট্টগোলের আওয়াজ শোনা যাচ্ছে। জয়ীর মা কলপারে পা পিছলে পড়ে গেছে। তার চিৎকারে দমকে বাড়ির সবাই এবং আশেপাশে যারা ছিল তারা দৌড়ে এগিয়ে আসে। পা মচকে গেছে। সবাই ধরাধরি করে ঘরে নিয়ে যায়। জামশেদ রহমান ত্রয়ীকে বলেন, জয়ীর ঘর ভেতর থেকে লাগানো, স্কুল থেকে এসেছে বোধহয়। ওকে ডেকে নিয়ে আয় তাড়াতাড়ি। ত্রয়ী মায়ের পাশ থেকে উঠে জয়ীর ঘরের কাছে যায়। দরজায় বেশ কয়েকবার করাঘাত করেও কোনো সারা শব্দ পাওয়া যায় না। ত্রয়ী এবার চুপ হয়ে যায়। ভেতর থেকে কেমন যেন একটা শব্দ আসছে। পূর্বের তুলনায় এবার আরও জোরে জোরে করাঘাত শুরু করে ত্রয়ী। ফলাফল শূন্য। আশঙ্কা জাগে মনে। দৌড়ে ঘরের পেছনে জানালার কাছে চলে যায়। ধাক্কা দিতেই ভেজিয়ে রাখা জানালাটা খুলে যায়। জয়ী ফ্যানের সাথে ঝুলছে, পা ছুড়াছুড়ি করছে। জয়ী এই দৃশ্য দেখে হতভম্ব হয়ে যায়। গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না, হাত পা কাঁপছে সমানে। প্রথমে একটা ফাঁকা চিৎকার দেয়, এবার গগন বিদারী চিৎকার করে জামশেদ রহমানকে ডাকেন। ত্রয়ীর এমন চিৎকার শুনে জামশেদ রহমান সহ আরো কয়েকজন এগিয়ে আসে। উঠোনে এসে শুনতে পাই ত্রয়ী চিৎকার করে কাঁদছে। শব্দ অনুসন্ধান করে ঘরের পেছনে এসে দেখতে পাই ত্রয়ী জানালার থাকা বাঁশের গিলগুলো খোলার চেষ্টা করছে। উদ্ভ্রান্তের মতো আচরণ করছে ত্রয়ী। কি হয়েছে মা, এমন করছিস কেন? বলতে বলতে জামশেদ রহমান ত্রয়ীর কাছে এগিয়ে যায়। দৃষ্টি আপনা আপনি জানালা দিয়ে ঘরের ভিতর প্রবেশ করে। ত্রয়ীর মুখ ফুটে কিছু বলা লাগে না। এবার তিনি নিজেও চিৎকার শুরু করেন। সবার উদ্দেশ্যে চিৎকার করে বলেন, দরজা ভাগো, তাড়াতাড়ি সবাই দরজা ভাগো।
কয়েকজন শক্ত সামর্থ্য তরুণেরা দরজা ধাক্কায়। ভেতরে সিটকিনি ধাক্কার দমকে ঢিল হয়ে খুলে যায়। সঙ্গে সঙ্গে জামশেদ রহমান হুড়মুড়িয়ে ভেতরে ঢুকেন। জয়ী দুপা নিজের কাঁধের উপর রাখেন। ইতিমধ্যে জামশেদ রহমানকে কেউ কখনো কাঁদতে দেখেনি। আজ সে বাচ্চাদের মতন কাঁদছেন। বাকিরা তাড়াতাড়ি করে ফ্যানের থেকে ওড়না খুলে ফেল। জয়ী বার দুয়ে কাশতে আরম্ভ করে এবং শরীরটা নিস্তেজ হয়ে বাবার কোলে ঢলে পড়ে। তুই জয়ীর পাল চেক করে, নাকের কাছে হাত রেখে নিঃশ্বাস নিচ্ছে। তারপর সবে মিলে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের বিছানায় নির্বাক অন্তঃসারণ্য হয়ে শুয়ে আছে জয়ী। কারোর সঙ্গেই কোনো কথা বলছে না। মরতে গিয়েও সে মরতে পারল না। নিজেকে ধিক্কার জানাচ্ছে সে। মৃত্যু কি তাকে ঘৃণা করে? যদি নাই করত তবে সে কেন মরতে পারল না? এই জীবনের মূল্য যে একদমই নেই, একদম না। গুটি গুটিয়ে পায়ে ত্রয়ী ভেতরে এসে জয়ীর পাশে বসে। জয়ী একবার তাকি মুখ ফিরিয়ে নেয়। ত্রয়ীর কষ্ট হয়। ফোনটা জয়ীর পাশে বেডে রেখে জয়ীর হাত ধরে আকুতি করে বলে, আপু, আপু, তুই এখনো আমার উপর রাগ করে আছিস? তুই কেন এই কাজটা করতে গিয়েছিলি? জয়ী আসতে কিন্তু দারাজ গলায় বলল, ত্রয়ী, রাগ যদি তোর একার উপর হতো তবে সেটা মিটিয়েই নিতাম। আমি পারছিলাম না নিজের সাথে যুদ্ধ করে ভালো থাকতে। ত্রয়ীর ফোন বেজে ওঠে। ফোনের স্ক্রিনে লেখা অঙ্কন ভাই। জয়ী এবং ত্রয়ী দুজনেই ফোনের দিকে তাকায়। ফোন থেকে দৃষ্টি তুলে জয়ী বাঁকাভাবে ত্রয়ীর দিকে তাকায়। ত্রয়ী ফোন রিসিভ করলে ওপাশ থেকে অঙ্কন জিজ্ঞেস করে, জয়ী এখন কেমন আছে? ভালো। ত্রয়ীর ছোট্ট উত্তর, আমি আসতে চাচ্ছি, কিন্তু জয়ী কি ব্যাপারটা স্বাভাবিকভাবে নেবে? আমার দেখলে উল্টো রিয়াকশন হবে না? আপনার আসার কোনো প্রয়োজন নেই। কথা বলতে বলতে ত্রয়ী বাইরে যায়। আপু কোনো রিয়াক্ট না করলেও আপনার আসার প্রয়োজন নেই। যা হয়েছে এতে আপনার দোষ নেই কোথাও। কোনোভাবে নিজেকে দোষারোপ করারও প্রয়োজন নেই। ভাগ্যে হয়তো এমন কিছু লেখা ছিল। আমি জানি ত্রয়ী, মুখে যত কিছু বলো না কেন, মনে মনে আমার উপর রেগে আছো। আসলে পরিস্থিতি এমন ছিল যে কোনো কিছু না ভেবে বলে দিয়েছে আমি তোমায়। বলল। সম্পূর্ণ কথা বলার পূর্বে ত্রয়ী বাধা দিয়ে বলল, অঙ্কন ভাই, যা হওয়ার হয়েছে, অতীত ঘেটে লাভ নেই। তবে একটা কথা বলি, আপনার শুভাকাঙ্ক্ষী হয়েই বলছি, আমায় ভুলে যান আপনি। আপনার ভালোবাসা শুধু যদি আমি কেন্দ্রিক হয় তবে সেই ভালোবাসা কোনোদিনও পূর্ণতা পাবে না। আমার অপরাধ? কোনো অপরাধ নেই। আপুকে যেমন আপনি কখনো ওই নজরে দেখেননি, আমিও আপনাকে কখনো সেই নজরে দেখিনি। দয়া করে এটা ভাববেন না আমি আপুর হয়ে রিভেঞ্জ নিয়েছিলাম। আমি শুধু সত্যিটা বলেছি। তবে এই কথা সত্য, এই ঘটনা না ঘটে ডাক্তার হওয়ার পর যদি বাবা বলতো আপনাকে বিয়ে করতে, তাহলে হয়তো আমি বিনা বাক্যেই রাজি হয়ে যেতাম। কারণ ডক্টর হওয়ার স্বপ্ন ব্যতীত আমার জীবনে কোনো স্বপ্ন পুরুষ ছিলই না কখনো। তবে আমি দুঃখিত, এখন আমি নিরুপায়। ত্রয়ী, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। অঙ্কনকে আর কিছু বলার সুযোগ দিল না ত্রয়ী। লাইন কেটে দিল। জয়ীর কাছে ফিরে গেল আবার। এবার জয়ী নিজ থেকেই কথা বলল। জিজ্ঞেস করলো, অঙ্কনের সাথে তোর সম্পর্ক ছিল, আমি বলিসনি কেন? আমার তার সাথে কেন? কোনো ছেলের সাথে সম্পর্ক ছিল না, নেই। মিথ্যা বলিস না, আমার জন্য ভালোবাসা বিসর্জনও দিস না। আমি এত মহান নই আপু। যদি ভালোই বাসতাম তবে অঙ্কন ভাইয়ের সাথে বাবা তোমার বিয়ে দিতে চায়, এটা আমি কখনোই মেনে নিতাম না। তাহলে বলতে চাচ্ছিস সম্পর্ক ছিল না? না। জয়ী আর কিছু বলল না, ত্রয়ীও না। পরের দিন জয়ীকে হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে যাওয়া হয়। গ্রামের মানুষের মুখে মুখে এখন শোনা যাচ্ছে আরেক নতুন কাহিনী। চায়ের দোকানে গ্রামের লোক একত্রিত হলেই শোনা যায় কথাগুলো। এই বাড়ির মহিলা ওই বাড়িতে গিয়ে গল্প করছে। সব কথা জয়ী আর ত্রয়ীকে ঘিরে। সবার কথা ধরন, জামশেদ ভাই কত ভালো মানুষ, তার মায়া এমন কাম কেমনে করে? আচ্ছা, বিয়ে না হইছে নাই, এই জন্য ছোট বোনের ভালোবাসার মানুষকে পাওনের লেগা ফাঁসি দিতে হইব? কি ফাঁসি দিল? বললো তো না। শেষের কথাগুলো সকৌতুকের বলে লোকজন। তাদের বিষাক্ত কথার কবল থেকে বাদ পড়ে না ত্রয়ীও। তার চরিত্র তুলেও বলে, মাইয়া মানুষ বানাইবো ডাক্তার, ডাক্তারি পড়তে তো যায় নাই, গেছে ফষ্টি নষ্টি করতে। দেখো গা বিয়া শাদি কতগুলা শহরে করছে, দুই মাইয়ার লইয়া কত গর্ব করতো সেরির মায়ে। এহেন বুঝ কই গেল ওই গর্ব, দিল না সুন কালি মাহাইয়া। এসব কথাবার্তাই এক মুখ থেকে আরেক মুখে যায়। একজনের বলি আরেকজনের আরেকটু মশলা মিশিয়ে অন্যজনকে শোনায়।
সব কথাই জয়ী তুই, এমনকি জামশেদ রহমানের কানেও আসে। জামশেদ রহমান বাজারে চায়ের দোকানেও যান না এখন, না সম্মুখে কেউ কিছু বলে না, কিন্তু ওই যে লোকে বাঁকা চোখে তাকাই, আড়ালে কথা বলে, এসব সহ্য করা বড় কষ্টের। একদিন, 2 দিন, 3 দিন সহ্য করলেও এরপর মাত্রা ছাড়িয়ে যায়। সুযোগ পেলে কেউই কথা শোনাতে চায় না। যারা কোনোদিন মুখের উপর কথা বলতে পায়নি তারাও এখন বাড়ি বয়ে এসে কথা শুনিয়ে যায়। বাদ যায় না আত্মীয় স্বজনরাও, তাদেরকেও গ্রামবাসীদের নানা রকম কথা শুনতে হয়। যার ঝাল এসে তারা জামশেদ রহমান এবং মায়ের ওপর ওঠায়। জামশেদ রহমান আর সহ্য করতে পারলেন না, হার্ট অ্যাটাক করে বসলেন একদিন। কাকে আপনারা পথের কাঁটা বলবেন? জয়ীকে, ত্রয়ীকে, নাকি এই সমাজে বিষাক্ত মানুষরূপী কীটগুলোকে? সময়টা শীতকাল, শীতের ঠান্ডা বাতাসে দাপটে টিকে থাকা মুশকিল। হাড় হিম হয়ে আসে, গায়ে গরম কাপড় থাকা সত্ত্বেও শীত মানছে না। শহরের তুলনায় গ্রামে বরাবরই শীত বেশি থাকে। এবারও তার ব্যতিক্রম হয়নি। উঠোনে সে দাঁড়াতেই দাঁতে দাঁত বাড়ি লাগে, ঠিক এতটাই শীত। সময়ের স্রোত নদীর মতোই, কিভাবে যে এর মাঝে 2.5 বছর কেটে গিয়েছে বুঝতেই পায়নি কেউ। জামশেদ রহমান রান্নাঘরের এক পাশে বসে আছেন গুটিসুটি হয়ে, গলায় মাফলার পেঁচানো আর শরীরে চাদর। ত্রয়ী ঘড়ি দেখতে দেখতে ঘর থেকে বের হয়। শীতের কুয়াশা মাথায় নিয়েই তাকে অনেকটা পথ চলতে হবে, যেতে হবে হাসপাতালে। ত্রয়ী এখন একজন সফল ডাক্তার, কত দায়িত্ব তার, ব্যস্ত সময় পার করতে হয়। জামশেদ রহমানের উদ্দেশ্যে ত্রয়ী বলল, বাবা আমি হসপিটালে যাচ্ছি। ঘড়ি থেকে চোখ তুলে বাবার দিকে তাকাতেই তার দুহাত আপনা আপনি কোমরে চলে যায়। দুহাত কোমরে রেখে ত্রয়ী রাগি রাগি গলায় বলল, তোমার কি একটু ভয় করে না? জামশেদ রহমান জানেন ত্রয়ী কেন বকছে। তার কারণটা আহামরি কিছু না হলেও ত্রয়ীর কাছে বিশাল। মেয়ে যে তার ডাক্তার, তিনি বাচ্চাদের মতো মুখটা দুঃখী দুঃখী করে বলেন, আবার কি করেছিস মা? ঢং, কি করেছো জানো না? এই শীত এখন এত, তার মধ্যে তুমি একটা চাদর গায়ে দিয়ে বসে আছো। কই একটা চাদর দেখ, মাফলারও আছে গলায়। গলার মাফলারটি দেখিয়ে বললেন তিনি। ত্রয়ী কপট রাগ দেখিয়ে বলল, তুমি কি আর শুধরাবে না? শুধরালে কি আর প্রতিদিন তুই আমায় বকবে? বাপ মেয়ের খুনসুটি দেখে মুচকি মুচকি হাসছেন মা। হার হামেশাই জামশেদ রহমান ত্রয়ীর কাছে বকা খাবেন, এবং সেটা ইচ্ছে করি, না হলে নাকি তার দিনটাই খারাপ যায়। ত্রয়ী যখন শাসন করে তখন জামশেদ রহমানও যেন 5 বছরের বাচ্চা বনে যায়। ত্রয়ী আর কিছু না বলে ঘরে চলে যায়। একটা সোয়েটার নিয়ে এসে সেটা পরিয়ে দিতে দিতে বলে, তোমায় বলতে বলতে আমি জানি কবে পাগল হয়ে যাব। লোকে কি বলবে বলো তো? বলবে মেয়ে ডক্টর হলে কি হবে, নিজের বাবাকেই সুস্থ রাখতে পারে না। আমার মেয়ে লোকের কথায় ধারে না, সেটা আমি ছাড়া আর ভালো কেউ জানে না। এই কথা শেষে গভীরভাবে বাবার দিকে দৃষ্টিপাত করে ত্রয়ী। সত্যি তো বাবার অজানা নয় এই বিষয়টা। তৎক্ষণাৎ সৈম্বিত ফিরে পেয়ে মানকি টুপি পরাতে পরাতে বলে, দেরি হয়ে যাচ্ছে আমার। এই কি রে, মানকে টুপিও পড়তে হবে? অসহায়ভাবে বললেন তিনি। ত্রয়ী মেয়েকে ধমক দিয়ে বলল, একদম চুপ, কোনো টালবাহানা করে চলবে না। মানকি টুপি পরলে কানে বাতাস লাগবে না। যথাজ্ঞা আম্মা জান। আমি আসছি এখন। সাবধানে যাস। আমি কি একটু এগিয়ে দেব? কোনো প্রয়োজন নেই। আচ্ছা। ত্রয়ী জানে বারণ করা সত্ত্বেও বাবা পিছু পিছু আসবেই লুকিয়ে। এটাও নতুন নয়, অনেক আগে থেকেই হয়ে আসছে। ত্রয়ী মুচকি মুচকি হাসে। টিচার্স রুমে বসে বসে সকালের পত্রিকা পড়ছিল জয়ী। পত্রিকা পড়া তার অভ্যাস নয়, কলেজে শেষ সময় কাটাতে পড়ে। এই কলেজের সমাজকর্মের শিক্ষক হয়ে জয়েন করেছে 1 বছর হবে। পত্রিকার একটা শিরোনামে জয়ীর চোখ আটকে যায়। সুনামগঞ্জ জেলায় বিয়ের দিন বিয়ে ভেঙে যায় তরুণীর আত্মহত্যা। বিস্তারিত পড়ে জয়ী, যা বুঝলো বিয়ে ভাঙ্গার কষ্টের চেয়েও গ্রামবাসীর নানান ধরনের কথা সহ্য করতে না পেয়ে মেয়েটি আত্মহত্যা করেছে। জয়ীর বুকের গহীন থেকে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। মনে পড়ে যায় সেদিনের কথা। যদি আজ সে পৃথিবীর বুকে বেঁচে না থাকতো, তাহলে তাকে নিয়ে হয়তো এমন একটা শিরোনাম তৈরি হতো। সেদিনের পর জয়ীর পথ চলাটা এত সহজ ছিল না, বরং বেঁচে থাকাটাও তার কাছে অভিশাপ বলে মনে হতো। গ্রামের মানুষ, সমাজের মানুষ যেন পণ করে বসেছিল। কিছুতেই তারা জয়ীকে বাঁচতে দেবে না। না, তারা জয়ীকে প্রাণে মারবে না।
মারবে কথার আঘাতে, মরে গেলে তো বেঁচেই গেল। কিন্তু এই যে গ্রামবাসীর কথা শোনা, অপমান, লাঞ্ছিত হওয়া, এসবের পর জয়ীর মনে হতো সে ঠিক বেঁচে নেই, একদম জীবন্ত লাশের মতো। সে চুপ ছিল, নীরব রেখেছিল নিজেকে, গুটিয়ে নিয়েছিল সবার থেকে। কিন্তু বাবার হার্ট অ্যাটাক তাকে আরেকটা ধাক্কা দেয়। সে বুঝে যায় শুধুমাত্র তার জন্যই আজ বাবার এই পরিস্থিতি। আরও একবার সে বোকার মতো সিদ্ধান্ত নেয়। হ্যাঁ, দ্বিতীয় সিদ্ধান্ত আত্মহত্যায় ছিল। তার বোধ বুদ্ধি ছিল না তখন, নির্বোধ ছিল, একদমই নির্বোধ। কেননা জ্ঞানী ব্যক্তি, বুঝদার ব্যক্তি কখনো আত্মহত্যার পথ বেছে নেয় না। জয় নিঃসন্দেহে এখন বুঝদার ব্যক্তি, কারণ আগে সেই বোকামির কথা মনে পড়লে সে নিজেকে নির্বোধ বলে গালি দেয়। আফসোস লাগে, কি করে সে এই কাজগুলো করতে গিয়েছিল। তখন আশার আলো হয়ে আসে ত্রয়ী। প্রথমবারের মতো দ্বিতীয়বারও আল্লাহ ত্রয়ীকেই পাঠায়। তবে এবার সে কান্না জড়িত ত্রয়ীকে দেখেনি, দেখেছে এক কঠোর ত্রয়ীকে, যার মাঝে নতুনভাবে বাঁচার প্রতিবাদ করার, সমাজকে পুরো আঙ্গুল দেখানোর উদ্যম ছিল, সাহস ছিল। শুধু আগে কোথাও যেন একটা অদৃশ্য দেওয়াল ছিল। বাবার হার্ট অ্যাটাকের পর এই দেওয়ালটা ভেঙে চুরে যায়, যার ফলে দেখা মেলে নতুন ত্রয়ীর। এক হাতে সে বাবার জয়ীকে সামলিয়েছে, অন্য হাতে সমাজকে ঠেকিয়েছে। জামশেদ রহমান কিছুটা সুস্থ হওয়ার পর বাজারে যান, সঙ্গে ছিল ত্রয়ী। তখনও পর্যন্ত গ্রামবাসীর কানাঘুষা বন্ধ হয়নি। তখন তারাও আরও একটা টপিক পেয়ে যায়। লোক দেখানো কষ্ট দেখিয়ে তারা আফসোসের স্বরে বলে, কত আদর যত্ন কইরা না মাইয়া দুইডারে মানুষ করছিল মাস্টার সাহেব। আজ ওই মাইয়ার গো কারণেই হার্ট অ্যাটাক করলো। বাঁচবো না তো, এমনি কি মানুষ বাঁচে? এসব কথা যে ওদের কানে আসতো না তা নয়, সবই শুনতো, তবুও চুপ থাকতো সময়ের অপেক্ষায়। চায়ের দোকান থেকে ডাক দেন প্রতিবেশী এক চাচা। সেখানে আরো অনেকেই উপস্থিত ছিলেন। অনিচ্ছা প্রকাশ করলেন না জামশেদ রহমান। সেখানে গিয়ে বেঞ্চের খালি জায়গায় বসলেন। যে ডাক দিয়েছিল সে জিজ্ঞেস করলো, এখন কেমন আছো? শরীর কেমন? জামশেদ রহমান মাথা নাড়িয়ে বললেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। ভালো থাকলে ভালো। তা আমার বড় মাইয়া এখন আর পাগলামি করে নাকি? বিয়ের শাদি দিয়া ফেলাও, আর ঘরে রাইখে কি হইব? আমার হাতে একটা ভালো পাত্র আছে, আগে একটা বিয়ে করছিল, এ বউ নাই, ছেলে ধনী আছে, বিশাল জমা আছে। তুমি বললে ছেলেরে আসতে বলি, কি কও? বিরক্তিতে মুখ তেতো হয়ে আসে জামশেদ রহমানের। তিনি মনে মনে কিছু বলার জন্য প্রস্তুত হচ্ছেন, তখনই ত্রয়ী বলল, আসসালামু আলাইকুম চাচা। প্রথমেই মাফ চেয়ে নিচ্ছি বড়দের মাঝে কথা বলার জন্যে, কিন্তু একদম চুপ থাকতেও পারলাম না। আপনার পাত্রের বর্ণনা শুনে মনে হলো আপনি আসলে মেয়ে নয়, কোনো পণ্য ক্রয় করার বিষয়ে কথা বলছেন। আমার আপু তো পণ্য নয়, রক্ত মাংসে গড়া মানুষ। তাহলে অর্থের হিসেব কেন আসছে? তাছাড়া মেয়ে আমাদের পরিবারের, চিন্তাও আমাদের। আপনাদের এত টেনশন দেখে সত্যি আমি আপ্লুত। আপনার ঘরে না একটা মেয়ে আছে, শুনেছি পড়ালেখায় নাকি গণ্ডমূর্খ। এটা কিন্তু আমার কথা নয়, আপনারই মতো অনেকেই বলে। তো যাই হোক, ওই মেয়েকে এই ছেলের সাথে বিয়ে দিয়ে দিন, ভালো পরামর্শ দিলাম কিন্তু। চাচা তেলে বেগুনে জ্বলে উঠলেন। এতগুলো মানুষের সামনে হাঁটুর বয়সী এক মেয়ে তাকে অপদস্থ করেছে, এটা তিনি কিছুতেই মানতে পারছেন না। তিনি প্রায় চেঁচিয়ে বলেন, জামশেদ, মাইয়ারে দেখি বেয়াদব বানাইছো। এই মাইয়া লইয়া এত গর্ব, ডাক্তার বানাইবা, ঘেঁচু হবে, কোনোদিনও তোমার স্বপ্ন পূরণ হইব না। জামশেদ রহমান বেঞ্চ থেকে উঠে দাঁড়ালেন, ত্রয়ীর মাথায় হাত বুলিয়ে বললেন, কেন যে তুই বেয়াদবিগুলো আগে করিসনি মা? সকলে অবাক হয়ে তাকিয়ে আছেন। এমন উত্তর কেউ প্রত্যাশা করেনি। বাকিদের কাছে যেটা অপমান, জামশেদ রহমানের কাছে সেটা প্রতিবাদ। যাওয়ার পূর্বে ত্রয়ী বলে গেল, আল্লাহ সহায় থাকলে একদিন ঠিকই ডক্টর হব। অসুস্থ হলে তখন আমার কাছে আসবেন, ফ্রিতে চিকিৎসা করাবো। আপনাদের মতো নিন্দুক কূটনৈতিক মানুষজন এত দ্রুত মরে গেলে ভালো মানুষগুলো শিক্ষা নেবে কি করে বলুন? তাই চিকিৎসা ফ্রিতেই করাবো। এরপর ত্রয়ী বাবার হাত ধরে চলে যায়। ব্যাগ ভর্তি বাজা নিয়ে বাড়ি ফিরে এ কথাও গ্রামে রুটে যায়। লোকে ত্রয়ীর বদনাম করে, কুচ্ছা রটে, বেয়াদব বলে। এতে ত্রয়ী বা তার পরিবার ধার ধারে না। কেউ কিছু বলতে আসলে প্রতিবাদ করে ত্রয়ী। ভয়ে কেউ কিছু বলতেও চায় না। জয়ীর কানু কথাটা আসে, সেভাবে
ত্রয়ী যদি বাবার সম্মানের জন্য, বোনের সম্মানের জন্য প্রতিবাদ করতে পারে, তাহলে সে নিজে কেন তার জন্য প্রতিবাদ করতে পারবে না? ত্রয়ীর এই প্রতিবাদই পরিবর্তন করেছিল জয়ীকে, আর জয়ীর পরিবর্তন চুপ করিয়েছে সমাজকে। কারণ জয়ীও কাউকে ছেড়ে কথা বলে না। তখন থেকে সে আবারও স্কুলে যাওয়া শুরু করে, ক্লাস নেয়। কাউকে কানাঘুষা করতে দেখলে সরাসরি বলতো। এভাবে কানাকানি করে লাভ আছে? বললে জোরেই বলেন, নয়তো বলবেন কই, আর সে শুনবে খই। তখন একজনের বদনাম করতে গিয়ে আরেকজনের বদনাম হয়ে যাবে। বাচ্চারা জয়ীকে আর চোখে তাকালে জয়ী সবসময় ওদের বোঝাতো, বলতো সত্য মিথ্যা যাচাই করতে। এমনকি এটাও বলতো, কখনো যদি কেউ এমন পরিস্থিতিতে পড়ে, তাহলে কখনো যেন জয়ীর মতো সুসাইড করার মতো সিদ্ধান্ত না নেয়। সংগ্রাম আর প্রতিবাদ করে টিকে থাকার মধ্যে আত্মতৃপ্তি রয়েছে। কলিগরা মজার ছলে এসব নিয়ে কথা তুলত, অনেকটা কাটা গায়ে নুনের ছিটা দেওয়ার মতো। জয়ীও তাদের সঙ্গে তাল মিলিয়ে হেসে বলতো, তাহলে আর বললেন স্যার ম্যাম, কি বোকাই না ছিলাম আমি। তারা অপ্রস্তুত হয়ে পড়তেন জয়ীর এমন সহজ স্বাভাবিক ব্যবহারে। যে সহজেই দোষ স্বীকার করে নেয়, তাকে দোষ দিয়ে মজা নেয়। কাজেই তারাও হতাশ হয়ে কথা বলা বন্ধ করে দিত। আরে ম্যাম, এক পৃষ্ঠা আর কতবার পড়বেন? অনেকক্ষণ যাবৎ জয়ীকে আনমনে এক পৃষ্ঠার দিকে তাকিয়ে থাকতে দেখে প্রশ্নটি করল মনোবিজ্ঞান বিভাগের টিচার রিয়াদ আহমেদ। জয়ী সচকিত হয়ে বলল, আসলে ভাবছিলাম কিছু এত এত মনোযোগ দিয়ে? কিছু কথা থাকে যেটাতে মনোযোগ দেওয়া লাগে না, আপনা আপনি মনোযোগ চলে আসে। এরপর দেওয়াল ঘড়ির দিকে তাকিয়ে বলল, আমার ক্লাস আছে এখন, আসছি আমি। জয়ী চলে যাওয়ার পরও রিয়াদ স্যার যেভাবে বসেছিল সেভাবেই বসে আছে, একটু নড়চড় হয়নি। জয়ী সম্পর্কে সবটাই জানে সে, সেই সাথে জানে সমাজ আর গ্রামবাসীর সম্পর্কে। সত্য মিথ্যাও যাচাই করেছে সে। তার আগে থেকে একদম প্রথম যেদিন জয়ীকে কলেজে দেখেছিল, সেদিন থেকেই আলাদা ভালো লাগা কাজ করত। জয়ী সম্পর্কে সব জানার পর ভালো লাগাটা আরও বেশি কাজ করা শুরু করেছে। সে খুব শীঘ্রই তার বাবা মাকে জয়ীর বাসায় পাঠাতে চায়। জয়ী রাজি হবে কি, হোক না হোক প্রস্তাব পাঠাতে তো অসুবিধা নেই। মনে মনে বিয়ের কথা ভেবে মুচকি হাসে সে। পেশেন্ট দেখে নিজের চেম্বারে সে বসে আছে ত্রয়ী, হাতে একটা বই। অবসর সময়টা সে বই পড়েই কাটায়। বাবার ইচ্ছে উচ্চতর শিক্ষার জন্য ত্রয়ীকে দেশের বাইরে পাঠাবে। ত্রয়ীর অবশ্য মত নেই, সে বাবা মায়ের সঙ্গে থেকে দুমুঠো ডাল ভাত খেয়ে শান্তিতে জীবনযাপন করতে চায়। ত্রয়ীর ফোন বাজছে, অঙ্কন ফোন করেছে। সকাল থেকে অনবরত ফোন করে যাচ্ছে, দেখেও ইগনোর করছে ত্রয়ী। ফোন ধরলে নতুন কোনো কথা নেই, ঘুরে ফিরে এক কথা, সে ত্রয়ীকে ভালোবাসে। অঙ্কনের এমন পাগলামো এক মুহূর্তের জন্য হলো ত্রয়ীকে ভাবিয়ে তোলে। অবসর সময়ে একবার হলো অঙ্কনের কথা মনে পড়ে, সঙ্গে সঙ্গে নিজের মনকে কন্ট্রোলে এনে নেয়। ত্রয়ীর এই গুণটা বেশ ভালো। অনবরত বাজতে থাকা ফোনটি এবার রিসিভ করলো ত্রয়ী। ওপাশ থেকে করুণ স্বরে ভেসে এলো, ওকে ডাক্তার নিয়ে এত ব্যস্ত সময় পার করো যে ফোন ধরারও সময় পাও না। ত্রয়ী নিশ্চুপ। অঙ্কন বলল, মুখে কি কুলু পেটে বসে আছো? কথা বলো না কেন? কি বলবো? আমি শিখিয়ে দেবো। আজ আপনাকে খুব বেশি খুশি মনে হচ্ছে। বাহ, ডাক্তার নিয়ে দেখি আজকাল মনও পড়তে পারে। খুশি তো বটেই। ভালো। শুধু ভালো? আর কি? জিজ্ঞেস করবে না কেন এত খুশি? বলেন। ধুর, রসকস নাই একদম মনে। আচ্ছা শোনো, গ্রামে আসছে আজকে। ও, কখন? রওনা দিয়েছে, গাড়িতে আছে এখন। আচ্ছা, সাবধানে আসবেন। আরে শোনো, ব্যস্ত নাকি তুমি? না, ফ্রি আছি, বলেন। তুমি তো কম কথা বলো কেন? বাড়ির ছোট ছেলেমেয়েরা নাকি অনেক চঞ্চল হয়, তুমি তো চুপচাপ স্বভাবের কেন? আমি তো এমনই। ভালো হয়েছে, বিয়ের পর আমি বকবক করবো আর তুমি শুনবে। আপনি বেশি বেশি ভাবা শুরু করেছেন। আমি আগেও বলেছি এটা সম্ভব না। চুপ করো তুমি। আগে ভাবতাম না, এখন থেকে ভাববো। তুমি বিয়ে না করে কোথায় যাও এবার দেখবো। আমার পক্ষে জয়ী আছে। বুঝলাম না। বুঝতে হবে না, শুধু এটুকু বলি, বিয়েতে তুমি রাজি করানোর দায়িত্ব জয়ী নিয়েছে। আর জয়ের ব্যাপারে একটা গোপন খবর জানি আমি। কি গোপন খবর? রিয়াদ নামে কাউকে চেনো? অনেকেই তো আছে এই নামে। তোমার আপুর কলেজের স্যার। ও হ্যাঁ, আপু বলেছিল কয়েকবার। দুজনে তো ডুবে ডুবে জল খাচ্ছিল। আজ আসবে ছেলেদের পরিবার নিয়ে।
আপু তো আমায় কিছু বলেনি। বলবে কি, তুমি তো রোবট। ত্রয়ী নিশ্চুপ। অঙ্কন বলল, আচ্ছা, রাখছি তাহলে, অনেকক্ষণ বিরক্ত করলাম। বাকিটা বাড়িতে ফিরে। আল্লাহ হাফিজ। শোনো শোনো, বলেন। ভালোবাসি ডাক্তার নেই। ত্রয়ী এবারও নিশ্চুপ। ওপাশ থেকে অঙ্কনের হাসির শব্দ শোনা গেল। তার পরপরই লাইনটা কেটে গেল। ম্যাম বিজি, আসবো? চেম্বারের দরজায় দাঁড়িয়ে বলল জয়ী, মুখে প্রশস্ত হাসি। জয়ী হেসে ফেল, বলল, অবশ্যই, আপনার জন্য সব ব্যস্ততা বাদ। চাপা মারিস না তো আর। এখন যদি কোনো পেশেন্টের ডাক পড়ে তাহলে তুই দৌড়ে চলে যাবি, আমি জানি। ভেতরে আসতে আসতে বলল জয়ী। ত্রয়ী সামনের চেয়ারটাতে বসলো। জয়ী এখন সবসময় হাসি খুশি থাকে, তবে আজকে বেশি খুশি। তবে কি অঙ্কনের বলা কথাটা সত্যি? একবার কি জিজ্ঞেস করবে? না থাক, বলার হলে আপুই বলবে। জয়ীর মুখ দেখেই বোঝা যাচ্ছে কিছু বলতে চাচ্ছে সে। ত্রয়ী সেই অপেক্ষাতেই আছে। জয়ী এবার উৎফুল্ল হয়ে টেবিলের ওপর দুহাত রেখে বলল, তোকে একটা কথা বলবো ত্রয়ী। কি কথা? রিয়াদের কথা বলেছিলাম না, সে আজ বিয়ের প্রস্তাব নিয়ে আসবে। এজন্যই কি তুমি এত খুশি? জয়ী উত্তরে হাসলো। ত্রয়ী জিজ্ঞেস করলো, আচ্ছা আপু, এর আগে তুমি কাউকে ভালোবাসোনি? না, এমনকি যার সাথে আমার বিয়ে ঠিক হয়েছিল তাকেও না। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন রে ত্রয়ী। তা তো অবশ্যই। তোকে কত কথা শুনিয়েছিলাম, কষ্ট দিয়েছিলাম, আমার উপর তোর কখনো রাগ হয়নি? না, কারণ আমি জানতাম যেদিন তুমি নিজেকে সামলে নিতে পারবে সেদিন নিজেই ভুল আর সঠিকের মধ্যে তফাৎটা খুঁজে পাবে। যদি কষ্ট পেয়ে থাকিস মাফ করে দিস বোন। তুমি কি আজই শ্বশুরবাড়ি যাওয়ার পরিকল্পনা করেছো? না মানে এভাবে মাপটাপ চেয়ে নিচ্ছ যে? আমার সাথে বিটলামি না, তোমাকেও বাড়ি থেকে বের করার ব্যবস্থা খুব শীঘ্রই করব আমি। কচু। তুই কচুর ডগা। টিপ্পনি কেটে বলল ত্রয়ী। জয়ী চোখ বড় বড় করে বলল, এভাবে দুবনে কিছুক্ষণ ঝগড়া চলল। দুপুরের পর দুজনে একসাথে বাড়িতে ফিরে। এখন আর কেউ ফিসফিসে ওদের বদনাম করে না, লাভ হয় না যে, গায়ে মাখে না। এখন আনমনি ওসব লোকেদের মুখ থেকে বেরিয়ে আসে মেয়ে দুটোর দম আছে। এখন অপছন্দ করা মানুষের চেয়ে পছন্দ করে এমন মানুষের সংখ্যাই বেশি। সমাজের নীতি এটা। যখন তোমার সময় খারাপ যাবে তখন তারা চেষ্টা করবে টেনে হিসে আরও নিচে নামানোর জন্য। খুব কম সংখ্যক মানুষই সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। আর যখন সময় ভালো যাবে তখন পাশে মানুষের সংখ্যাও বাড়বে। তথা কথিত আছে, পায়ের নিচে মাটি শক্ত হলে কাঁধে হাত রাখার মানুষের অভাব হয় না। ওদেরকে এখন অনেক মানুষ পছন্দ করে। যে যে কথা বলে, ভালো ভালো ঘর থেকে বিয়ের প্রস্তাব আসে। স্বাভাবিক, অন্যদের মতো সমাজের চাপাকলে পড়ে ওরা দুমড়ে মুচড়ে যায়নি, বরং জেগে উঠেছে, সংগ্রাম করেছে। সমাজকে পুরো আঙ্গুল দেখিয়ে বলে দিয়েছে, তোমরা সমাজের কীট। সমাজকে কলুষিত করেছে তোমাদের মতোই মানুষগুলো। আজকাল ভালো মানুষের জন্য সমাজ মানে আতঙ্ক। আর এই তোমাদের মতো সমাজে থাকা পথের কাঁটাগুলো উপড়ে ফেলে আমরা সামনে এগিয়ে গিয়েছি। শেষে গল্পের দুটো মেসেজ দিয়ে ইতি টানছি। মেসেজ 1, একটা বিয়ে ভাঙ্গা মেয়ে কখনো সমাজে কারোর পথের কাঁটা হয় না, বরং ওই মেয়েটি জীবনে সমাজে কিছু বিকৃত মস্তিষ্কের মানুষই পথের কাঁটা হয়ে দাঁড়ায়, যা মারিয়ে যাওয়া দুষ্কর। আর যে পারে সে সফল, সে স্বাধীন। মেসেজ 2, মেয়ে মানি বাবা মায়ের পথের কাঁটা নয়, মেয়ে মানি সমাজের পথের কাঁটা নয়, বরঞ্চ সমাজই ভেঙে পড়া একটা মেয়ের পথের কাঁটা। মেয়ে মানে আত্মত্যাগী, মেয়ে মানে রাজকন্যা, মেয়ে মানে বাবা মায়ের ভরসা।